আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ। সাথে আছি রুমানা শারমিন বর্ণা এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আসান হাবিব। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নের পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে দেশের 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হলে তিনি এই তথ্য জানান। এর আগে সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এক প্রশ্নের জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সকল জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তিনি সংসদকে জানান, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত জীবনমুখী অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সংসদ নেতা জানান, শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। সে লক্ষ্যে শিক্ষা খাতে 43টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থ বছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লক্ষ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। সকল উপজেলায় পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সকল উপজেলায় স্কুল ফিডিং মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান সংসদকে জানান, সকল অঞ্চলে পর্যটনের সুবিধা সম্প্রসারণ ও ভারসাম্যপূর্ণ পর্যটন উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলার পর্যটন উপযোগিতা বিবেচনা করে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি ভিত্তিক পর্যটন সুবিধা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদে আজ গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তার রহিতকরণ বিল 2026 এবং সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সহ 9টি বিল পাশ হয়েছে। অন্য বিলগুলোর মধ্যে রয়েছে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026। বিলটি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ হলে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন করা সম্ভব হবে। সরকারি অর্থ প্রাপ্তি ও ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপন ও পাশ করার প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ 1950 সালে প্রণীত প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন আইনটির সংশোধন কল্পে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন ও পাশ করার প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে পাশ হয়। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সংশোধনে উত্থাপন ও পাশ করার প্রস্তাব করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী বিল দুটি উত্থাপন ও পাশ করার প্রস্তাব করেন। এর আগে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ থেকে হামের টিকা দ্রুত সংগ্রহ করতে পারার কারণে 3রা মে থেকে এগিয়ে 20 এপ্রিল দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ভিত্তিতে গৃহীত নোটিশের উপর আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। এলজিআরডি মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উপকূলীয় জেলা সহ সারা দেশে বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকল্পে বৃষ্টির পানি সংরক্ষণ সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। এই ভোট মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 21 এপ্রিল এবং মনোনয়নপত্র দাখিলের স্থান নির্বাচন কমিশনের সচিবালয় ভবনে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় আগামী 22 ও 23 এপ্রিল। ইসি সচিব জানান, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদনের জন্য 26 এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। কেউ যদি কারো বিরুদ্ধে আপিল করেন তাহলে তা 27 ও 28 এপ্রিল তারিখে নিষ্পত্তি করা হবে। তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী 29 এপ্রিল আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল এবং এটা হচ্ছে নির্বাচন কমিশনের সচিবালয়ের ভবনে। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ, আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 12 মে। ইসি সচিব কথা বলেন বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচন নিয়ে। আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের শেরপুর 3 এবং বগুড়া 6 এই আসনে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অনুযায়ী সংবাদ অনুযায়ী সব ঠিক আছে এবং একটা আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছি সেটা থেকে প্লাস হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা। বিশ্বের ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সিট-আপ মিলনায়তনে 2 দিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদী উন্নয়ন সমস্যার মতো নয়, এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী। এক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার উপর তিনি জোর দেন। বৈশ্বিক জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ ও অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি, অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান। তিনি এ ধরনের উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে অভিহিত করেন। নানা আয়োজনে বাংলাদেশ কর্ম কমিশনের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল আজ। এই উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে কর্ম কমিশনের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সভায় তিনি বলেন, এই দিনটি শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্মদিন নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক মেধা, নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাছাইয়ের এক ঐতিহাসিক মাইল ফলক। অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, বিসিএস পরীক্ষায় প্রতি বছর প্রায় 4 থেকে 5 লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী তরুণরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হচ্ছেন। তিনি বলেন, বিসিএস নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যে সম্পন্ন করা জরুরি। আধুনিক ও সময়োপযোগী পদ্ধতি চালুর মাধ্যমে মেধাবীদের দ্রুত রাষ্ট্রীয় সেবায় যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় প্রদর্শন করা হয় কমিশনের সাম্প্রতিক অর্জন নিয়ে একটি প্রামাণ্যচিত্র। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম। এ সময় কমিশনের সচিব, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় সংক্রান্ত রায় বিষয়ে আজ সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, গুরুতর আইনি ও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় রায় সংবিধানে 103 অনুচ্ছেদ অনুসারে আপিল করার জন্য সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর ফলে সরাসরি আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এই রায়টি
আমাদের যেহেতু সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, আপনারা জানেন এই রায়ের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যদিও হাইকোর্ট ডিভিশন এই মামলাতে বেশ কয়েকটি ডিরেকশন দিয়েছেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ, কিন্তু হাইকোর্ট কিন্তু নিজেই কিন্তু এই রায়টি যে চূড়ান্ত এটা মনে করেছেন বলে মনে হয়নি। কারণ আমাদের সংবিধানের 103-এর 2-এর ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকেন এবং সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে, এবং এই রায়ের 184 পৃষ্ঠায় রাষ্ট্রের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সার্টিফিকেট চাওয়া হয়েছিল যে এই রায়টি আরও পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেন সার্টিফিকেট ইস্যু করা হয়, এবং আদালত স্পষ্টত বলেছেন, উই হিয়ারবাই সার্টিফাই দ্যাট দিস কেস ইনভলভস এ সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন অফ ল অ্যাজ টু ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। আমি আদালতের, হাইকোর্টের এই রায়ের যে অংশটুকু পড়লাম, এক্স্যাক্টলি সেই অংশটুকু আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদের 2 দফার ক উপধারাতে উল্লেখ করা আছে। আর যেহেতু সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন এবং দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ, আমার মনে হয় এটা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়াটাই কাম্য এবং সমীচীন, এবং সেটি প্রকারান্তরে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে হাইকোর্ট বিভাগও মনে করেছে। সুতরাং এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব, এবং আদালত সেই ক্ষেত্রে আপিল হিসেবে আমাদের শুনানি করবেন। চূড়ান্ত বিবেচনায় এই বিষয়টি, এই সাংবিধানিক প্রশ্নটি দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সিদ্ধান্ত হবে। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 13 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ মামলার সাক্ষী ইকবাল চৌধুরীর জেরা শেষে এই আদেশ দেন। এছাড়াও শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 16 এপ্রিল নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। আজ মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এর আগে এ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা সহ 3 অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানির তারিখ 15 এপ্রিল নির্ধারণ করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও মাসুদুদ্দিন চৌধুরীকে হাজিরের পরবর্তী তারিখ 13 এপ্রিল নির্ধারণ করা হয়। রংপুর কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ে আজ রংপুর অঞ্চলের উপযোগী ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল প্রযুক্তি এর বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট জেলার উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাইকুল আরেফিনের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এরই সাথে শেষ করছি আমাদের দেশ ও জনপদের খবর। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।